সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার। শুরু দুপুর 12টায়। উঠে আসতে পারে জাতীয় নির্বাচন ইস্যু। খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি বোমা হামলা, নিহত 1, আহত 3। হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত। মাগুরায় কবি ফররুখ আহমদের বাড়ির ওপর দিয়ে প্রস্তাবিত রেললাইন নির্মাণে ক্ষোভ। 50 ফুট দূর দিয়ে নেওয়া হচ্ছে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এবং আফগানিস্তানের হিন্দুকুশে 6.3 মাত্রার ভূমিকম্প, নিহত 5, আহত শতাধিক। ফিলিপিন্সে নেগ্রোস দ্বীপে 5.8 মাত্রার ভূকম্প। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আনিকা সুলতানা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রোববার এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, শুধু বৈধ নিরাপত্তা পাসধারী সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতে পারবে। সংবাদ সম্মেলনের বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি, তবে দেশের সামগ্রিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে সংবাদ সম্মেলন উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। খুলনায় বিএনপি নেতার অফিসে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় 1 মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় 3 জন আহত হয়েছেন। রোববার রাতে কুয়েট রোড এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসে থাকাকালীন হামলার ঘটনাটি ঘটে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান। নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট সংশয় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রবাসী বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, নিত্য নতুন শর্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রবাসী বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে দলটি। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। তারা বলেন, এই ধরনের কার্যক্রম দলকে আধুনিকায়নের পাশাপাশি দলের স্বচ্ছতা নিশ্চিত করবে। আগামীতে দেশ পরিচালনায় ই গভর্নেন্সের মাধ্যমে পরিচালনার জন্য অত্যন্ত লাভবান হব আগামী দিনে। সার্বিকভাবে বিদেশে কতটি ভোটার নির্বাচন কমিশনে নিবন্ধিত হলো সেটার সাথে আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ করতে পারবো। পরিচিত আছে, বন্ধু আছে, তাদেরকে যেন আমরা প্রবাসে ভোটার করি। যত বেশি আমরা ভোটার করতে পারবো, তত আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রার্থীরা তত বেশি ভোট পাবে। এ সময় বিএনপির নামে অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচার হচ্ছে জানিয়ে বর্তমান প্রযুক্তির সাথে তাল মেলানোর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সরব হতে নেতাকর্মীদের আহ্বান জানান দলের মহাসচিব। পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার করা হচ্ছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্কও করেন তিনি। শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনগণের সৃষ্ট সন্দেহ সংশয় গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করবে, যার পরিণতি খারাপ হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে।
300 আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত ধাপে রয়েছে জানিয়ে দল যাকে মনোনয়ন দিবে তার হয়েই কাজ করতে নেতাকর্মীদের আহ্বানও জানান তারেক রহমান। শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আসনে নমিনেশন আজ এমপিও ফাইলে সইয়ের আশ্বাসে যমুনামুখী লং মার্চ স্থগিত করেছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। তবে 7 নভেম্বর পর্যন্ত প্রেস ক্লাবের সামনে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। 22তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন শিক্ষকরা। রোববার দুপুরে তারা যমুনা অভিমুখে লং মার্চ শুরু করলে পুলিশি বাধার মুখে পড়ে। বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনার জন্য যায়। সেখান থেকে ফিরে এসে ঘোষণা দেন তারা। তবে এতে অসন্তোষ জানিয়েছেন অনুদানবিহীন মাদ্রাসা শিক্ষকরা। অনুদানভুক্ত ও বিহীন সকল ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় না নিয়ে আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর থেকে কৈরস মুন্সি বাজার পর্যন্ত সড়কের নির্মাণ কাজে 9/6 অভিযোগ উঠেছে। প্রকল্পটিতে ব্যয় হচ্ছে 3.5 কোটি টাকার বেশি। স্থানীয়রা বলছেন, রাস্তা খোঁড়ার সময় বক্স কাটিং বা রোলার কম্পেকশনে নিয়ম মানা হয়নি। প্রস্থে 11 ফুটের জায়গায় কোথাও কোথাও রাখা হয়েছে 9 ফুট। আবার বালুর পরিবর্তে দেয়া হচ্ছে কাদামাটি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুরঞ্জিত নাগের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ফেনীর দাগনভূঞা উপজেলায় যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সিন্দুরপুর, সত্যপুর, দিলপুর থেকে কৌরসমুন্সি বাজার পর্যন্ত সড়কটি। তবে মেরামতের অভাবে রাস্তাটি দীর্ঘদিন পর্যন্ত চলাচলের অনুপযোগী ছিল। 3,60 লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ শুরু হলেও স্থানীয়দের হতাশা কাটেনি। প্রকল্পটিতে অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসী বলছেন, ঠিকাদার প্রতিষ্ঠান বালুর পরিবর্তে কাদামাটি ব্যবহার করছে। কৃষি জমির মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, যার ফলে রাস্তাটি নিম্নমানের কাজ হচ্ছে। এখানে কৃষি জমি থেকে মাটি দিয়ে বক্সটা পুরো এলাইতেছে। এখানে দেওয়ার কথা ছিল কি আপনার বিটি বালু 11 ফিট হওয়ার কথা, সব জায়গায় 11 ফিট প্রশস্ত রাস্তাটা নাই, বক্স ওইভাবে কাটা হয় নাই। কোথাও 10 ফিট, কোথাও 9.5 ফিট, কোথাও 10.5 ফিট এরকম আছে। সরকার অনেক টাকা দিচ্ছে, ওই হিসাবে টাকা অনুযায়ী কাজ হচ্ছে না। আর যে কাজটা হচ্ছে এটা মজবুত হচ্ছে না। অন্য জায়গা থেকে বালু আনি, ভালো বালু দেওয়া, উন্নত মান বালু দেওয়া ছিল। তো শুরুতে যদি দুর্নীতি হয়, লাস্টে কি হবে? তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। এলাকার জনসাধারণ বালির মান এবং কম্প্যাকশন নিয়ে যারা অভিযোগ করেছে, তার প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্টদের ওখানে প্রেরণ করি এবং তারা বালির স্যাম্পল নিয়ে আসছে এবং তারা পরীক্ষা চলছে। বালিতে মাটির পরিমাণ বেশি থাকে বা এফএম না আসে, সেক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সড়ক নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। মাগুরায় কবি ফররুখ আহমদের পৈতৃক বাড়ির ওপর দিয়ে প্রস্তাবিত রেললাইন নির্মাণে ক্ষোভ জানিয়েছেন কবির পরিবার, প্রতিবেশী ও সুশীল সমাজ। তাদের দাবি, কবির স্মৃতি বিজড়িত বাড়ির ওপর দিয়ে কোনো রেললাইন নয়। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয়দের আপত্তির প্রেক্ষিতে কবির বাড়ির 50 ফুট দূর দিয়ে নেওয়া হচ্ছে রেললাইন। মাগুরা থেকে কামরুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি ফররুখ আহমেদের পৈতৃক ভিটার উপর দিয়ে প্রস্তাবিত রেললাইন নির্মাণের খবরে প্রতিবাদ জানিয়েছেন তার পরিবার, প্রতিবেশী ও স্থানীয় সুশীল সমাজ। তারা বলছেন, কবির শৈশবের স্মৃতি বিজড়িত পৈতৃক ভিটা যেন কোনোভাবেই ধ্বংস না হয়, তা নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সবকিছু উন্নয়ন হোক, কিন্তু কবির স্মৃতি রেখে জন্য উন্নয়ন হয়, কবির স্মৃতি নষ্ট করে জন্য কোনো কিছু উন্নয়ন না করা হয়। সরকারের কাছে সুদৃষ্টি কামনা করছি এবং জোর দাবি করছি যে রেল লাইনটা সামান্য একটু সরিয়ে দিলেই এর আশু সমাধান হয়। স্থানীয়দের দাবি, তিনি শুধুই একজন কবি নন, বাঙালি মুসলিম সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। সাহিত্যে তার গুরুত্ব বিবেচনায় উন্নয়ন প্রকল্পে অবশ্যই বিকল্প পথ বেছে নিতে হবে। আমরা আহ্বান করব
রেল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসককে যেন এই স্মৃতি বিজড়িত কবি ফজলুল আহমেদের বাড়ির খুব কাছ দিয়ে যেন ট্রেন লাইন না যায়। কবির ঐতিহাসিক ভিটা অক্ষত রেখে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরাও। আমি এটার দাবি করি যাতে এইদিকে কোনো রেল নির্মাণ না হয়, প্রথম যেখান দিয়ে হয়েছে ওইখান দিয়ে যেন রেল দিতে বাধ্য হয়, সেইখান দিয়ে যেন হয়। কবির স্মৃতি কোনো অবস্থায় নষ্ট করা যাবে না। উন্নয়ন আমরা চাই, রেল লাইন চাই, একটু ঘুরায় ফিরায় রেল লাইন নিলে তো কোনো ক্ষতি হবে না। কবির বাড়ি পরিদর্শন শেষে বাড়িটি রক্ষায় কয়েকশো গজ দূর দিয়ে রেল লাইন স্থাপনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি। কবির পৈতৃক ভিটা, কবির জন্মস্থানের যে ভিটা, সেখান থেকে রেল লাইনটা যাচ্ছে। এলাকায় বাসী অত্যন্ত ক্ষোভ জানিয়েছে যে এই বাড়ি থেকে যদি আরো কিছু দূরে 100 গজ কি 200 গজ বা তার কম বেশি জায়গা দিয়ে যদি রেল লাইনটা যায় তাহলে পরে এই বাড়িটা অক্ষত থাকে। প্রকল্প পরিচালক জানান, স্থানীয়দের আপত্তির মুখে সরেজমিন পরিদর্শন শেষে নতুন করে সমীক্ষা চালানোর পর বাড়িটির অন্তত 50 ফুট দূর দিয়ে এর রেল লাইন নেওয়া হচ্ছে। কবির ছেলে এতে সায় দিয়েছেন বলেও দাবি করেন তিনি। বাড়ির উপর দিয়ে যাচ্ছে, এটা বাড়ির বাইরে দিয়ে নেওয়া যায় কিনা। পরবর্তী এটাও আমরা বিভিন্ন আঙ্গিকে দেখেছি, বিভিন্ন সার্ভে করেছি। কবির বাড়ির লোকজন উপস্থিত ছিলেন, সবাইকে নিয়ে আমরা একটা অ্যালাইনমেন্ট ফিক্স আপ করেছি, যেটা কবির বাড়ির বাইরে দিয়ে চলে যাচ্ছে, 50 ফিট বাইরে দিয়ে চলে যাচ্ছে। এবং এর মধ্যে কবির একমাত্র সন্তান যিনি বাংলাদেশে আছেন ঢাকাতে, উনিও আমার অফিসে আসছিলেন, উনি এসে ওটা দেখে গেছেন যে কিভাবে আমরা এটা শিফট করলাম। উনি দেখে এটাতে প্লিজড এবং তার আর কোনো আপত্তি নাই। মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমদের পৈতৃক ভিটা রক্ষায় কর্তৃপক্ষ বিষয়টিতে গুরুত্ব দেবে এমন প্রত্যাশা স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। বান্দরবানের পাহাড়ে এখন জুমের ফসল ঘরে তুলতে ব্যস্ত জমিয়ারা। অনুকূল আবহাওয়ার কারণে এবার ভালো ফলন হয়েছে। পাকা ধানের গন্ধে জমিয়াদের মুখে আনন্দের হাসি। জুম চাষের সহায়তা ও পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। রাহুল বড়ুয়া ছোটনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পার্বত্য 3 জেলায় পাহাড়ের গায়ে জমি তৈরি করে ধান সহ নানা রকমের বীজ বপন করে ফসল উৎপাদনই জুম চাষ। বান্দরবানের পাহাড়ে বসবাসরত 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান পেশা পাহাড়ে জুম চাষ। এ চাষের মাধ্যমে তারা জীবন জীবিকা নির্বাহ করে আসছে যুগের পর যুগ ধরে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দিকে পাহাড়ের জঙ্গল কেটে রোদে শুকানো হয় এবং এপ্রিল মাসে তা আগুনে পোড়ানো হয়। এই পোড়া মাটিতে ধান, ভুট্টা, মরিচ, মিষ্টি কুমড়া, তুলা, তিল, আদা, হলুদ, ফলমূল, মশলা, শাকসবজি সহ নানা জাতের ফসলের বীজ একসাথে রোপণ করা হয়। 3 থেকে 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে শুরু হয় ধান পাকা। নতুন ধান ও অন্যান্য ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত জমিয়ারা। গত বছর সেই এই বছর ফলন ভালো হয়েছে। মারপা, মকা, কলা, হলুদ, আটা সব ভালো হয়েছে। 2 ধরনের ধান রোপণ করছি, একটা হচ্ছে কালো বেনি আর একটা হচ্ছে সুগন্ধি। জুমের এই ধান আমরা বিক্রি করি না, এই ধান নিয়ে আমাদের পরিবার সারা বছর চলি। মিশ্র ফসল চাষ করা হয়, আর গত বছরের তুলনায় এবছরে অনেকটাই ভালো ফলন আশা করা যায়। এখানে শেষ হলে আমার জুমে যাবে ধান কাটার জন্য। চলতি মৌসুমে জুমের ফলন ভালো হয়েছে। জুমের সাথী ফসল বিক্রি করেও কৃষকরা লাভবান হচ্ছে, আর জুম চাষ বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ। জুমে কিভাবে আধুনিক প্রযুক্তি উচ্চ ফলনজাত করা যায়, আপনাদের অন্তর্ভুক্ত করা যায়, এজন্য আমরা কৃষকদেরকে আমরা বিভিন্ন রকম উচ্চ ফলনশীল জাত দিচ্ছি। সারের কিভাবে ব্যবস্থাপনা করতে হবে, তারপরে রোগবালাই ব্যবস্থাপনা এবং যাতে আমরা তাদেরকে পরামর্শ দিই। বান্দরবানে এবছর আবাদ হয়েছে প্রায় ৭,৩০০ হেক্টর জমিতে। এর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,366 মেট্রিক টন। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট।
ঝিনাইদহে দুর্নীতিগ্রস্ত ইউএনও এর পদায়ন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। বান্দরবানের স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীমারা রিনি। নারায়ণগঞ্জের ২৫০০-এ রাষ্ট্রকাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শহীদ মঞ্জুর স্টেডিয়াম মাঠে জনসভা ও গণসংযোগ করেছে বিএনপি। ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদী হেরিটেজ রিসোর্টে এসএসসি ব্যাচ ১৯৯৪-এর গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫ পালিত হয়েছে। কুষ্টিয়ায় বিএনপি রাষ্ট্রকাঠামোর ৩১ দফা লিফলেট বিতরণ ও পথসভা করেছে বিএনপির স্থায়ী সরকার বিষয়ক সম্পাদক সোহরাব উদ্দিন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালের উন্নয়ন প্রকল্পের আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সুনামগঞ্জে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সাথে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সিরাজগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কক্সবাজারে তারকা হোটেল সাইমন বিচ রিসোর্টের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ। টাঙ্গাইলের বানিয়াজান ইউনিয়নবাসীর আয়োজনে জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও পিডব্লিউও এর উদ্যোগে ফরিদপুর সদরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। ময়মনসিংহ ৯ নান্দাইল সংসদীয় আসনে নির্বাচনী উঠান বৈঠক করেছে এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম রাজন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো। সেন্ট মার্টিনে কোনো পর্যটকের পা পড়েনি। ডেকে নিয়ে হত্যার ২ ঘটনাকে গণপিটুনি বলছে পুলিশ। গোবিন্দগঞ্জে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা। দৈনিক ইত্তেফাক। বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল এখন দৃশ্যমান হচ্ছে। তারেক রহমান। ফ্যাসিবাদকে পরাস্ত করতে ও দেশকে বাঁচাতে ঐক্যের বিকল্প নেই, প্রধান উপদেষ্টা। সমকাল। রাজনৈতিক সমঝোতায় বড় বাধা পারস্পরিক অবিশ্বাস। ইনু হানিফ সহ ৫ জনের বিচার শুরু। বিচার বিভাগে ৩০ সুপারিশের মধ্যে বাস্তবায়ন ৮টি। বাংলাদেশ প্রতিদিন। চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে তারেক রহমান। ৩০০ আসনে লড়বে এনসিপি, প্রতীক শাপলা কলি। যুগান্তর। চাঁদাবাজির স্বর্গরাজ্য রাজধানীর ৩ বাস টার্মিনাল। সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে। গণভোট ও জুলাই সনদ সংকট সমাধান মিলতে পারে আজ। দ্য ডেইলি স্টার। 50 years since jail killings. Let's talk and overcome the ongoing crisis. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার। শুরু দুপুর 12টায়, উঠে আসতে পারে জাতীয় নির্বাচন ইস্যু। খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি বোমা হামলা, নিহত 1, আহত 3। হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত। মাগুরায় কবি ফররুক আহমদের বাড়ির ওপর দিয়ে প্রস্তাবিত রেললাইন নির্মাণে ক্ষোভ। 50 ফুট দূর দিয়ে নেওয়া হচ্ছে
বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এবং আফগানিস্তানের হিন্দুকুশে 6.3 মাত্রার ভূমিকম্প, নিহত 5, আহত শতাধিক। ফিলিপিন্সের নেগ্রোস দ্বীপে 5.8 মাত্রার ভূকম্প। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।